আমার বিয়ে এক নপুংসকের সাথে হয়ে যায়। বিয়ের ২ মাস পরেই আমি গর্ভবতী হয়ে পড়ি, আর এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। যখন আমি জানতে পারলাম যে এই সন্তানটি কার, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কখনো কখনো সবকিছু মানুষের চিন্তাভাবনার বাইরে চলে যায়, আর আমার সাথেও ঠিক তেমনই কিছু ঘটল। আমার নাম সুধা। আমার বয়স প্রায় ৩৫ বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আমার বিয়ে হয়নি। কারণ আমার মা বাবা শৈশবেই মারা গিয়েছিলেন, এবং আমার ওপর আমার ২ ছোট বোনের দায়িত্বও ছিল। ছোটখাটো চাকরি করে আমি নিজের এবং আমার বোনেদের পেট চালাচ্ছিলাম। কিছুদিন পর আমি আমার ২ বোনের বিয়ে দিয়ে দিলাম। আমার ২ বোনের বিয়ের পর আমি নিজের বাড়িতেই একা হয়ে গেলাম। মা বাবার ছায়া তো অনেক আগেই উঠে গিয়েছিল, আর এখন তো আমার বোনেরাও পর হয়ে গিয়েছিল। একাকিত্বের কারণে এখন আমারও কারো সঙ্গের প্রয়োজন হচ্ছিল। আমার জীবনে এমন এক সঙ্গীর প্রয়োজন অনুভব হচ্ছিল যে আমার নিঃসঙ্গতা দূর করে আমার জীবনকে খুশিতে ভরিয়ে দেবে। কিন্তু আমার বাড়িতে কেউ ছিলই না, আর আমার বয়স বেশি হওয়ার কারণে আমার জন্য কোনো ভালো বিয়ের প্রস্তাবও আসত না। আমার দিনগুলো এভাবেই কাটছিল যে একদিন আমি বাজারে গিয়েছিলাম, তখন সেখানে আমার খুব পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আমরা দুজনে অনেকদিন পর একে অপরের সাথে দেখা করেছিলাম। তার বিয়ে হয়ে গিয়েছিল এবং তার সন্তানও হয়েছিল। সে হঠাৎ আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করল, তাই আমিও তাকে সবকিছু বলে দিলাম। কথায় কথায় সে আমাকে বলল যে তার একটি ভাই আছে, যার বয়স প্রায় ৪০ বছরের কাছাকাছি। তার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্ত্রী তাকে এই কারণে ছেড়ে চলে গিয়েছিল কারণ তার ভাই নিজের স্ত্রীকে সন্তানের সুখ দিতে পারত না। আমার বান্ধবীর বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না, শুধু একটিই অভাব ছিল, তার ভাই সন্তান জন্ম দিতে পারত না। সে আমাকে এসব কথা বলেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে গেল যে তুমি তোমার ভাইয়ের বিয়ে আমার সাথে করিয়ে দাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে কখনো তোমার ভাইকে ছেড়ে যাব না এবং তাকে কোনো কথার জন্য খোটাও দেব না। আমার কথা শুনে আমার বান্ধবী অবাক হয়ে গেল। সে বলল, এত বড় সত্য জানার পরও যে আমার ভাই কখনো বাবা হতে পারবে না, তবুও তুমি তাকে বিয়ে করতে প্রস্তুত? আমি তাকে বললাম, এভাবে বাঁচার চেয়ে তো ভালো যে আমি তোমার ভাইয়ের সম্বল হই আর সে আমার সম্বল হোক। অবশেষে আমি কতদিন একা থাকব? আমার অবস্থা তো এমন যে আমি যদি মারাও যাই, তবে কেউ টের পর্যন্ত পাবে না। আমার বান্ধবী আমার এই সিদ্ধান্ত শুনে খুব খুশি হল, কারণ তাদের বাড়িতে একজন নারীর প্রয়োজন ছিল। তার মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তার ভাই তার বৃদ্ধ বাবার সাথে থাকত। সে বলল, ঠিক আছে, আমি এই কথাটা আমার ভাইকে জিজ্ঞাসা করে জানাচ্ছি। তবে তুমি এই বিয়েটা এক প্রকার পাকা বলেই ধরে নাও, কারণ আমার ভাইয়ের তোমার মতোই কোনো সঙ্গীর প্রয়োজন। ১-২ দিন কাটার পর আমার বান্ধবী আমার বাড়িতে এল এবং সে খুব খুশি ছিল। সে বলল, দাদা বিয়ের জন্য রাজি, কিন্তু তার একটি শর্ত আছে। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, শর্তটা কি? সে বলল, শুধু এটুকুই যে তার ভাই চায় যেন পৃথিবী কখনো তার নপুংসক হওয়ার কথা জানতে না পারে। আমি বললাম, ব্যাস এইটুকু কথা? তুমি আর তোমার ভাই এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। আমি কেনই বা দুনিয়াকে বলতে যাব যে আমার স্বামী নপুংসক? পরের কয়েকদিনের মধ্যে আমার এবং সুধীরের বিয়ে খুব ধুমধামের সাথে সম্পন্ন হল। মানুষ তো এটা দেখে অবাক ছিল যে একটি একা মেয়ের এত ভালো সম্বন্ধ কিভাবে মিলল। আমি এই কথাটা আমার বোনেদেরও বলিনি যে আমার স্বামী নপুংসক। আমার স্বামীর এই রহস্যটি আমার বুকেই চাপা পড়ে রয়ে গেল। আমি কনে সেজে সুধীরের বাড়িতে গেলাম, তখন দেখে অবাক হয়ে গেলাম যে সুধীরের বাড়ি তো একটি আলিশান বাংলো। আমি আমার বিয়ে নিয়ে খুব খুশি ছিলাম, কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এত ভালো পরিবারে আমার বিয়ে হবে। আমার ঘরটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ফুলশয্যার বিছানায় বসে আমি আমার স্বামী সুধীরের অপেক্ষা করছিলাম। যখন সুধীর ঘরে এলেন, তখন তার মধ্যে একটি দ্বিধা ছিল, হয়তো তিনি তার ভেতরের সেই ঘাটতি নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু আমি একজন প্রাপ্তবয়স্ক ও অভিজ্ঞ নারী ছিলাম, তাই আমিই প্রথম এগিয়ে এলাম এবং তার হাত ধরে তাকে বিশ্বাস করালাম যে এই কথাটি কখনো আমাদের ঘরের বাইরে যাবে না, আর না আমি কখনো আপনাকে এই নিয়ে কিছু বলবো। আমার এত কিছু বলা ও বোঝানোর পর সুধীরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আমার হাত চুম্বন করে আমার হাতে উপহার হিসেবে একটি আংটি পরিয়ে দিলেন এবং বলতে লাগলেন, তোমাকে দেখে মনে হচ্ছে যেন এখন আমার জীবনে আমি সব কিছু পেয়ে গেছি। আমারও ঠিক তেমনই মনে হচ্ছিল যে আমি আমার জীবনে খুব সুখী। কিন্তু আমি কিভাবে জানতাম যে আসতে থাকা সময় আমার জীবনের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে।
আমি এবং সুধীর আমাদের জীবনে খুব সুখী ছিলাম। সুধীর আমাকে এত ভালোবাসা দিয়েছিলেন যে আমি তার সাথে খুব শান্তিতে ছিলাম। সুধীর আমাকে তার প্রথম স্ত্রীর সম্পর্কে সবকিছু বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে যখন অনেক দিন ধরে তাঁদের সন্তান হচ্ছিল না, তখন ডাক্তার দেখানো হয়। ডাক্তার সুধীরের মধ্যে অনেক সমস্যা বা ঘাটতির কথা বলেন। আর যখন এই কথাটি সুধীরের প্রথম স্ত্রী জানতে পারেন যে সুধীর কখনো বাবা হতে পারবেন না, তখন তিনি তাকে ছেড়ে চলে যান। সুধীর বললেন যে তিনি দ্বিতীয় বিয়ের কথা এই জন্যই ভাবেননি, কারণ দ্বিতীয় স্ত্রীও যদি তাকে ছেড়ে চলে যান তবে তিনি এই আঘাত সহ্য করতে পারবেন না। কিন্তু আমি সবকিছু জেনেও এই বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলাম, তাই তিনি আমাকে বিয়ে করেছিলেন। আমার মনেও সন্তানের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমি খুব ভালো করেই জানতাম যে আমার স্বামী আমাকে সন্তান দিতে পারবেন না। তাই আমি সন্তানের সেই ইচ্ছাকে নিজের ভেতরেই দমিত করে রেখেছিলাম এবং সুধীরকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি কখনো আপনার কাছে সন্তানের দাবি করব না। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আমি সুধীরের পরিবারে নিজের জায়গা করে নিচ্ছিলাম। আমি সুধীর এবং তার বাবার খুব সেবা করতাম। সন্ধ্যার সময় আমরা সবাই একসাথে বসে চা খেতাম। সুধীরের অফিস থেকে ফিরতে দেরি হতো, তাই আমার একঘেয়েমি লাগলে আমি আমার শ্বশুরের সাথে কথা বলতাম। এতে তার মনও ভালো থাকত এবং আমার সময়ও কেটে যেত। আমার বিয়ের 2 থেকে 3 মাস কেটে গিয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল যে আমার শরীরটা ঠিক নেই। একদিন আমরা সবাই খাওয়ার টেবিলে বসেছিলাম, তখনই হঠাৎ আমার মাথা ঘুরে উঠল এবং আমি পড়ে যেতে যেতে বেঁচে গেলাম। আমার অবস্থা দেখে সুধীর আমাকে বললেন, মনে হচ্ছে তুমি খুব দুর্বল হয়ে গেছ, নিজের খাওয়া দাওয়ার খেয়াল তো রাখো না ঠিক মতো। খাওয়া শেষ করে আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যাতে ডাক্তার তোমাকে কিছু শক্তির ওষুধ দেন এবং তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারো আর তোমার ভেতরের দুর্বলতাও দূর হয়ে যায়। কিন্তু আমি ডাক্তারের কাছে যেতে চাইছিলাম না, তাও সুধীর আমার কোনো কথা শুনলেন না। অফিসে যাওয়ার বদলে তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমার পরীক্ষা করলেন এবং পরীক্ষা করার পর যা বললেন তা শুনে আমরা দুজন স্বামী স্ত্রী স্তম্ভিত হয়ে গেলাম। ডাক্তার খুব আনন্দের সাথে এই খবরটি শোনালেন, কিন্তু এই খবর শোনা মাত্রই আমাদের দুজনের মুখের রং উড়ে গেল। আমি আর সুধীর খুব অদ্ভুত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে লাগলাম, কারণ আমি এবং সুধীর খুব ভালো করেই জানতাম যে সুধীর কখনো বাবা হতে পারবেন না। তাহলে এই সন্তান কার? শেষ পর্যন্ত আমি গর্ভবতী হলাম, তো হলাম কিভাবে? ডাক্তারের হাত থেকে সুধীর রিপোর্টটি নিলেন এবং কিছু না বলে পাশ থেকে আমাকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে এলেন, আর এত দ্রুত গতিতে গাড়ি চালালেন যে আমার চিৎকার বেরিয়ে গেল। আমারও কিছুই মাথায় আসছিল না যে আসলে কি ঘটছে। আমরা দুজনে যখন বাড়ি পৌঁছালাম তখন আমার শ্বশুর মশাই আমাদের অপেক্ষায় বাইরে বসেছিলেন। আমাদের দুজনকে বাড়ি ফিরতে দেখে তিনি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, বৌমার শরীর কেমন আছে বাবা? ডাক্তার কি বলেছেন? সুধীরের রাগের পারদ তখন উঁচুতে ছিল। তিনি রাগের মাথায় বললেন, আপনার বৌমা গর্ভবতী, অথচ আমি খুব ভালো করেই জানি যে এই সন্তান আমার নয়। সুধীরের কথা শোনামাত্রই আমার শ্বশুরমশাই সুধীরকে বলতে লাগলেন, তুমি এসব কেমন কথা বলছ? আমি হলঘরে রাখা সোফায় বসে পড়লাম, কারণ এর চেয়ে বেশি সহ্য করার শক্তি আমার মধ্যে ছিল না। আমি নির্দোষ ছিলাম, কিন্তু আমার স্বামী চিৎকার করে আমাকে অপমান করছিলেন। সুধীরের কথা শুনে আমার শ্বশুরমশাই রেগে গিয়ে বলতে লাগলেন, একটু ভেবেচিন্তে তো কথা বলো, আর এভাবে নিজের স্ত্রীর ওপর দাগ লাগানোর আগে অন্তত একটু তো লজ্জা করো। আমার শ্বশুর মহাশয়ের কথা শুনে আমি একটু সাহস পেলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না যে এই সন্তান আমার গর্ভে কিভাবে এল, কিন্তু আমি এতটুকু অবশ্যই জানি যে আপনাকে ছাড়া আমার জীবনে আর কেউ নেই। সুধীর রেগে গিয়ে বললেন, তুমি তো চুপই থাকো। আজ আমি বুঝতে পারছি যে আসলে কেন তোমার বিয়ে হচ্ছিল না, আর তুমি আমাকে বিয়েই বা কেন করেছিলে। কারণ তুমি খুব ভালো করেই জানতে যে আমি কখনো বাবা হতে পারব না, তাই আমি তোমার সব অন্যায় সহ্য করে নেব। কিন্তু তুমি ভুল ছিলে, কারণ আমি এতটাও বোকা নই যে অন্য কারো সন্তানকে নিজের নাম দেব। তাই ভালো এটাই হবে যে তুমি এখনই এই মুহূর্তে তোমার জিনিসপত্র তোলো আর এখান থেকে চলে যাও। আমার শ্বশুরমশাই সুধীরকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু সুধীর রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কোনো কিছু জানতে বা বুঝতে একেবারেই প্রস্তুত ছিলেন না। সুধীর রেগে গিয়ে আমার হাত ধরলেন এবং মাঝরাতে আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে আমার নিজের বাড়িতে ফিরে এলাম। আমার আর সুধীরের সম্পর্ক যেখান থেকে শুরু হয়েছিল হয়তো সেখানেই শেষ হতে চলেছিল। এসব ভাবতে ভাবতে আমার শরীর খারাপ হচ্ছিল,
কিন্তু এখনও আমার সুধীরের জন্যই চিন্তা হচ্ছিল, কারণ আমি তাকে খুব ভালোবাসতাম। আমি সারা রাত কেঁদেই কাটালাম, আর কাঁদতে কাঁদতে কখন যে আমার চোখ লেগে এল আমি তা টের পাব না। আমার ঘুম তখন ভাঙল যখন দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি দরজা খুলতেই সামনে আমার ননদ দাঁড়িয়েছিল। কাঁদতে কাঁদতে আমি তার গলা জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতেই তাকে বলছিলাম, আমি নির্দোষ, আর আমি জানি না এই সন্তান আমার গর্ভে কিভাবে এল। আমার বান্ধবী, যে আমার ননদও ছিল, সে আমাকে বোঝাতে বোঝাতে বলতে লাগল, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বান্ধবী আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। আমার বান্ধবীর কথায় আমার একদমই বিশ্বাস হচ্ছিল না। শেষ পর্যন্ত সে কিভাবে এসব ঠিক করতে পারে? অনেক চিন্তাভাবনা করার পর আমার মাথায় এই কথাটি এল যে কোথাও আমার শ্বশুরমশায় আমার সাথে ভুল কিছু করেননি তো। কারণ বিয়ের পর আমার জীবনে সুধীর ছাড়া যদি কোনো পুরুষ থেকে থাকেন, তবে তিনি ছিলেন আমার শ্বশুরমশায়। সারা দিন রাত তিনিই আমার সাথে থাকতেন। সুধীরের তো অফিস থেকে বাড়ি ফিরতে কখনো কখনো রাত 12টা বেজে যেত। রাতের খাবার খাওয়ার পর আমি যখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তাম, তখন আমার শ্বশুরমশায় কোথাও আমার সাথে। এসব কথা ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তার আমার প্রতি ভালোবাসা দেখানো এবং প্রয়োজনের চেয়ে বেশি খেয়াল রাখা আজ আমাকে একটু অদ্ভুত লাগছিল। এই সব চিন্তাভাবনার সাথেই কোনোমতে আমি একটা সপ্তাহ কাটিয়ে দিলাম। আর প্রতিটি অতিবাহিত দিনে ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনাই করতাম যে ঈশ্বর আমাকে নির্দোষ প্রমাণিত করে দাও, যাতে আমি আমার স্বামীর সাথে আবার নতুন করে সংসার শুরু করতে পারি। আমার 2 বোন তাদের নিজেদের জীবনে এতটাই মগ্ন ছিল যে তাদের আমার বিন্দুমাত্র পরোয়া ছিল না, অথচ আমি তাদের বাবা মায়ের মতো লালন পালন করেছিলাম। 1 সপ্তাহ পর যখন আমার ননদ আমার স্বামী সুধীরের সাথে আমাকে নিতে আমার বাড়িতে এল, তখন সুধীরকে দরজায় দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার কিছুই মাথায় আসছিল যে সুধীর আমাকে নিতে এলেন কিভাবে, কিন্তু আমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল যে আমি আবারও সুধীরের জীবনে সামিল হওয়ার সুযোগ পাচ্ছিলাম। আমি কোনো কিছু না জিজ্ঞাসা করেই তাদের দুজনের সাথে গাড়িতে গিয়ে বসে পড়লাম। কিন্তু বাড়িতে পৌঁছে যখন দেখলাম ঘরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং আমার শ্বশুর মশাই খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালেন, এসব দেখে আমি অবাক হয়ে গেলাম যে আসলে এসব হচ্ছে কি। আমার বান্ধবী খুব ভালোবেসে আমাকে জড়িয়ে ধরল এবং আমাকে বলতে লাগল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে পিসি হওয়ার সুযোগ দিলে। আমি অবাক হয়ে এক নজর সুধীরের দিকে তাকালাম। তখন সুধীর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আমার বান্ধবী অর্থাৎ আমার ননদ সত্যিটা আমাকে বলতে শুরু করল। সে বলল যে, বাবার তোমার ওপর বিশ্বাস ছিল যে তুমি একটি ভালো মেয়ে, তুমি কখনো কোনো ভুল কাজ করতে পারো না। এসব ঠিকমতো বোঝার পর দাদা আবার সেই লেডি ডাক্তারের কাছে গেলেন, যিনি আগে কখনো তাঁকে বলেছিলেন যে তিনি কখনো বাবা হতে পারবেন না। সেই ডাক্তার দাদাকে দেখেই চিনে ফেলেন। কিন্তু দাদা যখন তাকে বললেন যে আমার দ্বিতীয় স্ত্রী গর্ভবতী, তখন সেই লেডি ডাক্তার দাদাকে এমন একটি সত্য জানালেন যা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। দাদার ভেতরে কোনো ঘাটতি বা সমস্যাই ছিল না। তার প্রথম স্ত্রী দাদার সাথে থাকতেই চাইতেন না, তাই তিনি এমন ওষুধ ব্যবহার করতেন যাতে তিনি কখনো গর্ভবতী না হন, আর দাদার ওপর মিথ্যা অপবাদ দিয়ে মুক্তি পেতে চাইতেন। আর সেই কারণেই তিনি টাকার জোরে মিথ্যা রিপোর্ট বানিয়েছিলেন যে দাদা কখনো বাবা হতে পারবেন না। এসব হওয়ার পরেও দিনরাত দাদাকে নপুংসক বলে খোঁটা দিতেন, তাই অতিষ্ঠ হয়ে দাদা নিজেই সেই মহিলাকে তালাক দিয়েছিলেন। আমার বান্ধবী এসব আমাকে জানিয়ে আবার সুধীরের জীবনে আসার সুযোগ আমাকে করে দিয়েছিল। তা না হলে আমি তো এই চিন্তাতেই বেঁচেছিলাম যে শেষ পর্যন্ত এই সন্তান কার। আমি তো নিজের শ্বশুরের ওপরই সন্দেহ করতে শুরু করেছিলাম। সুধীর আমার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু আমার তাঁর প্রতি কোনো অভিযোগ ছিল না, কারণ তাঁর জায়গায় অন্য কেউ হলেও হয়তো এমনই করত। আমার বাড়ি ফেরার খুশিতে আমি আর সুধীর মিলে কেক কেটেছিলাম, আর আমার শ্বশুর ও আমার বান্ধবী আমাদের আপনজন হওয়ার দায়িত্ব পালন করেছিলেন। আমার শ্বশুরমশায় আমার মাথায় হাত রেখে আমাকে অনেক আশীর্বাদ দিলেন, কিন্তু মনে মনে আমি লজ্জা অনুভব করছিলাম যে কিছু মুহূর্তের জন্য হলেও আমি আমার শ্বশুরের ওপর সন্দেহ করেছিলাম। আমাদের সম্পর্কগুলো কতটাই না নাজুক হয়, যেগুলোকে খুব ভালোবেসে সামলে রাখতে হয়। কখনো কখনো মানুষের সামান্য ভুল থেকে আমাদের সম্পর্কগুলো কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপবেন যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনি পান।